আসসালামু আলাইকুম। দেখছো, এই জন্যেই বলি মেয়েদের এত জায়গায় যাইতে হয় না, এত বেশি বেশি কাজ করতে হয় না। আমি প্রিটি মাচ শিওর ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্ত পরিবারে মেয়েরা শুধুমাত্র খেলাধুলা না, আর্ট কালচারের যে কোনো সেক্টর কিংবা কর্পোরেট সেক্টরে কিংবা সরকারি চাকরিতে সর্বোচ্চ পরিমাণ শালীনতা বজায় রেখে কাজ করছেন, এইরকম 60% পরিবারে 60% পরিবারের মুরব্বীরা কিংবা 60% পরিবারের সদস্যরা এই মুহূর্তে এই কথা বলছেন তাদের মেয়েদেরকে। আবারও বলি, সর্বোচ্চ পরিমাণ শালীনতা বজায় রেখে কাজ করছেন এরকম পরিবারেরও, এরকম 60% পরিবারের মুরব্বীরাও কিংবা পরিবারের অন্যান্য সদস্যরাও এরকম কথা বলে খোঁচা মারছেন। কারণ আমাদের বাংলাদেশে একটা তো হচ্ছে আশঙ্কা, আরেকটা হচ্ছে অভ্যাসবশত একটু বুলি করা। এটা মূলত শুরু হয় পরিবার থেকেই, এবং যারা পরবর্তী সময় কর্মক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ড করেন তারাও তো কোনো না কোনো পরিবারেরই অংশ, বা তারাও তো আমাদের মধ্য থেকেই বিচরণ করেন বা আমাদের মধ্য থেকে গিয়ে ওই জায়গাটা রিপ্রেজেন্ট করেন। সুতরাং তারা আমাদের ঊর্ধ্বে কেউ না, মূল শুরুটা হয় আসলে পরিবার থেকেই। মেন্টালিটির জায়গাটা শুরু হয় পরিবার থেকে। এবং পরিবারে যে বিষয়টা ঘটে, একটা তো হচ্ছে আশঙ্কার ব্যাপার, যে সত্যিকারের অর্থে বাবা মা আশঙ্কা করছে যে আমাদের সমাজটা তো ভালো না। কারণ হিজাব পরে যে মেয়েটা কর্পোরেট সেক্টরে কাজ করতে যায় এবং তার প্রফেশনাল প্রোগ্রেস হয়, তার প্রমোশন পাওয়ার পর আশেপাশের কলিগরা একটু বাঁকা চোখেই দেখে, একটু বাঁকা চোখে দেখেই হয়তো বা মন্তব্য করে, না হয় করে না, না হয় চায়ের কাপে নিচে ক্যান্টিনে গেলে নিজেরা নিজেরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের দেশের একটা অনেক বড় বাস্তবতার জায়গা। আমি জাহানারা আলমের এই ইস্যুটা কেন রাষ্ট্রীয় তদন্তের দাবি জানাচ্ছি এবং খুব দ্রুত রাষ্ট্রীয় তদন্তের দাবি জানাচ্ছি, কারণ এই একটা ঘটনা কিন্তু আমাদের পুরো ইকোসিস্টেমটাকে নষ্ট করে ফেলতে পারে। ঠিক এই মুহূর্তে আমাদের যে সমস্ত পরিবারের মেয়েরা কর্পোরেট সেক্টরে কাজ করছে, যে সমস্ত মেয়েরা হয়তোবা আর্ট কালচারের সেক্টরে কাজ করছে, আবারও বলছি সর্বোচ্চ শালীনতা বজায় রেখেও কাজ করছে। একটা তো বিষয় যেটা হচ্ছে অশ্লীলতা, অশালীনতা, এগুলো আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু যে সমস্ত মেয়েরা শালীনতা বজায় রেখেও কাজ করছে তাদেরকেও কিন্তু এই পারিবারিক বুলিংয়ের শিকারটা হতে হয়। এবং জাহানারা আলমের এই বিষয়টা আলটিমেটলি ওই পরিবারের আমেনা খালা কিংবা কাশেম মামাদেরকে ওই সুযোগটা করে দিচ্ছে যে দেখছো, এই কারণেই বলি যে মেয়েদের এত কাজ কাম করতে হয় না। তো ব্যাপারটা আসলে এই জায়গাটার জন্যই মূলত আমি ব্যক্তিগত জায়গা থেকে রাষ্ট্রীয় তদন্তের দাবিটা জানাচ্ছি। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা এরকম। আমি আগে 90-এর দশকে এরকমভাবে দেখি নাই। আমি যে সময়টায় বড় হয়েছে আমি সেই সময়টা এরকম দেখি নাই। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে রুবাবা দৌলা মতিন সাম্প্রতিক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন। আমি যখন ক্লাস 4 কিংবা 5-এ পড়ি সেই সময় আমি দেখতাম বাংলাদেশ ক্রিকেট টিমের খেলার পর তিনি প্রেজেন্টেশন সেরেমনিতে পুরস্কার দিচ্ছেন। মানে আমি যখন 4-5-এ পড়ি, আমার 10-11 বছর বয়স, তখন থেকে আমি ওনাকে দেখতাম যে উনি বাংলাদেশ ক্রিকেটের এই মার্কেটিংয়ের জায়গাটা গ্রামীণফোনের হয়ে তিনি কাজ করেন। আমার আম্মার এসএসসির সাল হচ্ছে 1988 সাল। রুবাবা দৌলা মতিন এবং আমার আম্মা সমসাময়িক বয়সী হবে। আমার আম্মা হয়তো বা 2-1 বছরের বড় হতে পারে। আমি যদ্দূর ব্যক্তিগতভাবে জানি আমার এক চাচির ক্লাসমেট ছিলেন রুবাবা দৌলা মতিন। এখন আমার মায়ের বয়সী বা আমার মায়ের সমসাময়িক বয়সী একজন মহিলা যখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরকম একটা দায়িত্বে নিযুক্ত হয়েছেন, সোশ্যাল মিডিয়াতে তার ব্যাকগ্রাউন্ড না জেনে, তার কোনো প্রকার কোনো কিছু না জেনে তাকে কমেন্ট করা হচ্ছে, কিন্তু তার দক্ষতা নিয়ে কমেন্ট না, কমেন্ট করা হচ্ছে আজে বাজে কমেন্ট, আমি যেগুলো সত্যিকার অর্থে ওই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না ফেসবুকে বা পাবলিক প্ল্যাটফর্মে, শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না, কারণ আমার এই ভিডিওটা হয়তো আমার বাবা মাও দেখছেন, যে তাদের সামনে আমি এই ধরনের শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না, ওই ধরনের কমেন্ট। এবং এই কমেন্টগুলো আলটিমেটলি কারা করছে? ধরেন আমার মায়ের বয়সী একজন মানুষ, তিনি ওই জায়গাটায় কাজ করতে গেছেন, এই কমেন্ট করছে আমার থেকেও ছোট ছোট ছেলেরা। কেন? কারণটা হচ্ছে ওর পরিবারে এটা দেখে শিখে, ওর বাবা দাদার কাছে এগুলো দেখে শিখেছে, ওর আশেপাশে বড় ভাইরা, ওর আশেপাশে বাপ চাচারাই এগুলোই বলে। যখন এগুলা বলে ও এগুলাই শিখে এবং বংশ পরিক্রমায় এগুলোই কিন্তু আলটিমেটলি চলে আসে এবং এগুলোই কিন্তু আলটিমেটলি চলে আসছে। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গণমাধ্যমই তো আসলে একটা জেনারেশনের ব্যক্তিত্ব তৈরি করে। রুবাবা দৌলা মতিন যেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই প্রেমিসেসে তিনি নামলেন গাড়ি থেকে, এরপর থেকে অতিরঞ্জিত রিলসের বিজনেস শুরু হয়ে গেল তাকে নিয়ে। বোর্ড মিটিংয়ে ঠিক আছে, তিনি প্রথমবারের মতো মিটিং জয়েন করতে এসেছেন, আসিফ আকবর এসেছেন, নর্মাল রিপোর্ট হতেই পারে, কিন্তু এমনভাবে
তাকে নিয়ে রিলস করা শুরু হলো। এটা রিলস কেন করা জানেন? কারণটা হচ্ছে মিডিয়া হাউসগুলোও জানে, অনলাইন মিডিয়া হাউসগুলোও জানে যে উনাকে নিয়ে রিলস করলে নিচে এসে পাবলিকের উল্টাপাল্টা কমেন্ট পারবে, এবং উল্টাপাল্টা কমেন্ট বাড়া মানে রিচ বাড়া, এবং এই স্ট্র্যাটেজিতেই আলটিমেটলি মিডিয়া হাউসগুলোর এই কাজটাই করা। ধরেন আমার বয়স তো এই মুহূর্তে 33-34, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যদি বলি 2001 সালে আমি একুশে টেলিভিশনের মুক্ত খবরে কাজ করতাম। সো আমার অভিজ্ঞতা কিন্তু 25 বছরের। আমার বয়স 33 হলে আমার অভিজ্ঞতা 25 বছরের। গণমাধ্যমের সাইকোলজি আমিও বুঝি। আমি সেই সময়কার গণমাধ্যমও দেখেছি, এখনকার গণমাধ্যমও দেখি। মাশাল্লাহ, আমি যে গণমাধ্যমে কাজ করি যমুনা টেলিভিশন, আমাদের পলিসিটা সেরকম না, বা সেই পলিসিতে আসলে চলে না। কিন্তু ওই যে ওই রিলসগুলো কেন করা হয়েছে, রিলসগুলো ওইভাবে একটার পর একটা বারংবার একটার পর একটা বিভিন্ন শিরোনাম দিয়ে একই নেমে আসা, গাড়ি থেকে নেমে আসার বিভিন্ন শিরোনাম দিয়ে ওই রিলসগুলো করা হয়েছে। কেন? আলটিমেটলি ওই বিভিন্নটাতে পাবলিক বিভিন্ন উল্টাপাল্টা কমেন্ট করবে, ওই উল্টাপাল্টা কমেন্টের জন্যই আলটিমেট রিচ পারবে। এই কারণে তার মানে একই দোষে কিন্তু আপনিও দুষ্ট, কারণ আপনি ওই সুযোগটা করে দিচ্ছেন। আপনি চাচ্ছেন, আপনি জানেন যে ব্যক্তিত্ব এরকম, আপনি ব্যক্তিত্ব পরিবর্তন করার চেষ্টা করেন নাই। আপনি চান, আপনি জানেন যে পাবলিক ওইটা করবে, বাস ওইটাই। এখন খুব স্বাভাবিক ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে যে মেয়েটা হিজাব পরেও কোনো কর্পোরেট অফিসে কাজ করতে যায়, আমরা একটা কথা বলি না যে পোশাক, অনেকেই এরকম কথা বলেন যে পোশাক আশাক ভালো না দেখে বা পোশাক আশাক খারাপ হইলে তো মানুষ মন্তব্য করবেই, এই ধরনের কথাবার্তা বলে। এখন এটা কোন জায়গায় লেখা আছে ভাই? আমার মানে আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চিন্তা করেন যে কারো পোশাক আশাক যদি খারাপ হয় আপনি দেখবেন না, আপনি ইগনোর করে যান, আপনার সেখানে মন্তব্য করতেই হবে। আবার আপনার প্রোফাইল বায়োর মধ্যে লিখলে দেখা যাবে যে কোরআন হাদিসের কথা আপনি লেখা রাখছেন। এটাই তো হয় আলটিমেটলি। আপনার যদি ঠিক আছে, এটা আপনার কাছে মনে হলো যে ঠিক আছে এটা আমার দেখার মতন, আপনি দেখবেন না, ইগনোর করে যান। আর ওইটার কথা বলতেছেন, বাংলাদেশের হিজাব পরে যে সমস্ত মেয়েরা বিভিন্ন জায়গাতে তারা কর্পোরেট ফিল্ডে কাজ করতে যায়, তারা সরকারি অফিসে কাজ করতে চায়, তারাও কি বলতে পারবেন যে তারা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হন না, তারা এই ধরনের আশেপাশে কথাবার্তার শিকার হন না? কিংবা এলাকার রাস্তা দিয়ে যদি কোনো নারী হিজাব পরেও যান কিংবা তার অফিসের উদ্দেশ্যে যাচ্ছেন, এলাকাতে ছেলে পেলে শীষ বাজায় না, টাকটুক বাজায় না? অবশ্যই বাজায়, অবশ্যই বাজায়। ওই কথা তো বললে হবে না, সবাই তো খুব সাধু সাজতে পারে, সবাই খুব সাধু সাজতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা দেশের মানুষের মেন্টালিটির জায়গা। এখন আসলে একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এই ধরনের বিষয় যদি কখনো ঘটে, এই ধরনের বিষয় ঘটলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত কোনো নীতিমালা আছে কিনা? একটা কর্পোরেট অর্গানাইজেশনে নীতিমালা অবশ্যই থাকবে তার এমপ্লয়ীদের প্রোটেক্ট করার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত কোনো নীতিমালা আছে কিনা যে যদি আমার কোনো নারী হ্যারাসমেন্টের কিংবা বুলিংয়ের অভিযোগ দেয়, আফটার দ্যাট হোয়াটস নেক্সট? নাই, আমি কোনো পাবলিক ডোমেইনে এরকম কোনো কিছু পাই নাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একটা পাবলিক ডোমেইনের আর্টিকেল খুঁজে পেয়েছি যেখানে কিন্তু তাদের ওইখানে এটা আছে। আমি খোঁজ নিয়ে দেখেছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এসব জায়গাতেও আছে, কিন্তু দিন শেষে মানসিকতার জায়গাটা আমি বলছি। কারণ এই যে আশঙ্কাটা করেন, আশঙ্কাটা কেন করেন? কারণ এই ধরনের ঘটনা ঘটার সুযোগ থাকে। সুযোগটা কেন থাকে? যখন আইনের মারপ্যাচটা থাকে, আইনের ফাঁক ফোকরটা থাকে। এটা যেমন একটা বিষয় যে আমাদের ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত নীতিমালা আছে কিনা। দ্বিতীয়ত একটা বিষয় সেটা হচ্ছে WCA, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, তাদের ওয়েবসাইটে আমি যেটা দেখেছি তারা এই ব্যাপারে কিন্তু খুবই সরব এবং তারা প্লেয়ারদেরকে সহযোগিতা করতে চায় যে কোনো ধরনের বুলিং, যে কোনো ধরনের হ্যারাসমেন্টের এগেনস্টে। তাইলে আমাদের কোয়াপ সেই জায়গাটায় ভূমিকা রাখতে পেরেছে কিনা সেটাও একটা প্রশ্ন। অল টুগেদার সাংগঠনিক ব্যর্থতার জায়গা তো অবশ্যই আছে, এবং এটা আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রয়োগ নাই দেখে, আইনের প্রয়োগ নাই দেখে আলটিমেটলি এই জিনিসগুলো এরকমভাবে হয়। এবং এটা শুধুমাত্র ক্রিকেট না, ক্রীড়াঙ্গনের অন্যান্য সেক্টরেও এই ধরনের কমপ্লেন আমরা প্রায়ই পাই। সত্যি কথা বলতে আমাদের ক্রীড়াঙ্গনের অন্যান্য সেক্টরেও এই সংক্রান্ত কোনো নীতিমালা কিন্তু আসলে নাই। প্রত্যেকটা ফেডারেশন বলি কিংবা ক্রিকেট বোর্ড বলি, এই সংক্রান্ত নীতিমালার জায়গাটা নাই। এবং সবচাইতে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে, আমি কেন কথাটা বলছি যে আমাদের সাধারণ মানুষকে এই জায়গায় ইনক্লুড করছি, কারণ অভিযোগ যাদের ব্যাপারে আসে তারাও আমাদের মধ্যেই, তারা আমাদের বাইরের কেউ না, মানে তারা এমন কোনো কিছু না, অন্য গ্রহের প্রাণী না, তারা আমাদের মধ্যেরই মানুষ। সো আমরা যে ধরনের পারিবারিক ওরিয়েন্টেশনে, সামাজিক ওরিয়েন্টেশনে বড় হই, তারাও সেই ধরনের ওরিয়েন্টেশনটাই ক্যারি করেন, এবং ওরিয়েন্টেশনটা ক্যারি করেন দেখেই তারা এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগটা তাদের ব্যাপারে আসে। আবারও বলবো,
কোনো অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে তো আমি দোষী সাব্যস্ত করতে পারি না, কিংবা আমরা সেটা বলতেও পারি না। এই কারণেই রাষ্ট্রীয় তদন্তের প্রত্যাশা অবশ্যই করছি, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারনালি যেখানে তদন্ত করবে, ম্যাচ ফিক্সারদেরকে নিয়ে যে তদন্ত করা হলো সেটারই আমরা কোনো সুরাহা আসলে পাই নাই। সো এই ভরসাটাও আমরা করতে পারি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটা নিরপেক্ষভাবে বা একদম খুব বলিষ্ঠ চিত্তে তদন্তটা করতে পারবে। এই তদন্তটা রাষ্ট্রীয় তদন্তের জায়গায় হওয়া উচিত। আর আইনানুগ জায়গা থেকে আমি একটা সিম্পল কথা বলি, আমি কদিন আগে পবিত্র মক্কা নগরীতে উমরা পালনের উদ্দেশ্যে প্রায় 21 দিনের মতো ছিলাম, মক্কা এবং মদিনা মিলিয়ে। এবং সেই জায়গাটাতে প্রত্যেকটা শপিং মলে 99% যারা বিক্রেতা থাকেন তারা হচ্ছেন নারী। প্রত্যেকটা হোটেলে 90% রিসিপশনিস্ট কিংবা অন্যান্য কার্যক্রমে কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমে নারীরাই থাকেন। আপনি কফি শপ বলেন, রেস্টুরেন্ট বলেন, সেসব জায়গাতেও ফ্যামিলি জোনগুলো যেখানে থাকে সেসব জায়গাতেও নারীরা বিচরণ করেন এবং তারা তাদের মতো করে বিচরণ করেন। এরকম জায়গাতে কেউ কিন্তু কোনো নারীকে বুলিং বা হ্যারাসমেন্ট করার সাহস পায় না, কারণ করলে একদম ডিরেক্ট গরদানা চলে যাবে, একদম গরদানা কাটা হয় সেই জায়গাটাতে, বুঝতে পারছেন? সো আলটিমেটলি ওই জায়গাটা তো নারীরা স্বাধীনভাবে তাদের মতো করেই বিচরণ করেন, শপিং মলগুলো কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের কাজগুলো তারা পালন করেন, কিন্তু ওইখানে কেউ সাহস পায় না, একদম গরদানাটা চলে যায়। আর আমাদের বাংলাদেশ, আমি তো বলছি, একদম একদম আপনি মানেন কিংবা না মানেন, হিজাব পরেও যে মেয়েটা অফিসে যায় তাকে পাড়া মহল্লায় অফিসে যাওয়ার পথে তাকে টিজ করা হয় কিংবা তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়। তো আলটিমেটলি ফ্যাক্টটা হচ্ছে যে জায়গাটাতে এই আইনের প্রয়োগ থাকবে, আইনের জায়গাটা এরকম স্ট্রিক্ট থাকবে, সে সমস্ত জায়গাতে এই বিষয়গুলো কিন্তু খুব বেশি মাত্রায় মানুষ তখন ভয় পাবে, এগুলোর নিয়ে তখন হয়তো বা প্রসঙ্গটাই আসবে না। আর আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যটাই হলো, এরকম একটা অভিযোগই যখন এসেছে, এবং এই অভিযোগ শুধুমাত্র এটা নতুন না, ক্রীড়াঙ্গনের অন্যান্য সেক্টরে অভিযোগগুলো হয়, কর্পোরেট সেক্টরগুলোতেও এই ধরনের অভিযোগ আসে, এতে একটা ইকোসিস্টেম নষ্ট হয়, একটা পরিপূর্ণ ইকোসিস্টেম নষ্ট হয়। সেই জায়গাটাতে এটার সাফারার কিন্তু হচ্ছে ঠিক এই মুহূর্তে আমাদের বিভিন্ন মানুষের বাসা বাড়িতে থাকা যে সমস্ত মেয়েরা তাদের ফিউচারটাকে সিকিউর করার জন্য তারা কাজ করছেন বিভিন্ন সেক্টরে, তারা এটার ভুক্তভোগী হন সবচাইতে বেশি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।